সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সবাই ভালো সুন্দর বক্তব্য রেখেছেন। পারিবারিক শিক্ষার উপর গুরুত্বের কারণে সন্তান জন্মের পর প্রথম শিক্ষক তার মা, এবং সে মা যেভাবে সন্তানকে গড়ে তোলার চিন্তা করবে সেভাবে কিন্তু সন্তান গড়ে ওঠে। এই মানসিকতা নিয়ে যদি আমরা আমাদের পরিবারকে গড়ে তুলতে পারি, তাহলে আমরা সন্তানকে সুসন্তান করতে পারি এবং সেই সন্তান মার স্বপ্ন পূরণের জন্য কাজ করে। এখানে একটা কথা বলা হয়, মা কিন্তু সন্তানকে কোলে নিয়ে থাকে, তার সমপর্যায়ের দৃষ্টিভঙ্গি তাকে দেখে, আর বাবা কিন্তু কোনো সন্তানকে আদর করে তার ঘাড়ে তোলে, তার দৃষ্টি থেকে অনেক দূর। বাবার দৃষ্টি যত দূর, তার চেয়েও বেশি দূরে যেন আমার সন্তান দেখতে পায়, এই দৃষ্টিভঙ্গি নিয়ে বাবা কাজ করে। অর্থাৎ মা এবং বাবার সমন্বয়ে আমাদের দৃষ্টিভঙ্গিতে কাজ করতে হবে পরিবারকে সুন্দর করার জন্য। তো আমি আমার ছোট ছেলে, ওকে ঘাড়ে নিয়ে একটা ছবি উঠেছিলাম। তো ও যখন আমেরিকা পড়তে গেছে, তো ও যদি গেঞ্জি তৈরি করে ও মাঝে মাঝে ক্লাসে যেত। তো ওকে জিজ্ঞাসা করতো, এই গেঞ্জি পরে প্রায় মাঝে মাঝে আসো না। ছোটবেলা আমার বাবা আমাকে ঘাড়ে তুলে আমাকে স্বপ্ন দেখার চেষ্টা করছে। সে সময় বেগম জিয়া সহ অনেকের ছবি তার সাথে আছে, বাচ্চা ছেলে। হ্যাঁ, এগুলো সেই ছবিগুলো প্রিজার্ভ করে রাখছে এবং সে স্বপ্ন দেখেছে। আসলে আপনার দোয়ায় ভালো রেজাল্ট করে সে ওখানে চাকরি করে ভালো রেজাল্ট করছে এবং জীবনে একটা পর্যায়ে চলে আসছে আপনার দোয়ায়। এখন আমি মনে করি ছেলেকে বাবার কাঁধে নেই কারণে তার চেয়ে যদি আর দৃষ্টিভঙ্গি অনেক দূরে যায়, আরো বড় হয় বাবা। এই জন্য আমাদের পারিবারিক ভাবে কিন্তু শিক্ষাটা বড় প্রয়োজন, বেশি প্রয়োজন। কারণ আমরা আমাদের যারা রাজনীতি করে, যারা সমাজকর্মী, যারা এই মানবাধিকার সংস্থাগুলো করেন বা সামাজিক কর্মসূচি পালন করেন, তারা কিন্তু একটা মানবতার জীবনকে চিন্তা করে বেশি, কারণ তার দৃষ্টিভঙ্গি আলাদা। এই শীতের মধ্যে যে শৈত্যপ্রবাহ চলছে, রাস্তার মধ্যে কাপড় নাই, গরিব বাচ্চারা পড়ে আছে কিভাবে অসহায় অবস্থায়। এটা দেখলে আমার নিজের ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ লাগে। আমি মাঝে মাঝে পড়িয়ে হলো, আমার ওয়াইফ আজকে আসতে বলতেছিল, তোমার সাথে গাড়িতে যাই, আমি কিছু গুলিস্তান থেকে কাপড় নিয়ে দিতে চাই, এবং দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এখন আমাদেরকে একটু সবাইকে একটু আগায় আসতে হবে। এটাই মানবাধিকারের বিষয়। শুধু আইনগতভাবে মানবাধিকার এটা বিষয় না, বিষয় হলো মানব জলদি হতে হবে আপনাকে। মানুষ সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছেন। হ্যাঁ, একটা লোক অন্য ধর্মে জন্মগ্রহণ করছে, সে তো মুসলমান হতে পারতেন, ওর জন্মটা কিন্তু অপরাধ না। আল্লাহ সবাইকে ভালোবাসেন, সকল ধর্ম কিন্তু আল্লাহর এবং সকল মানুষ আল্লাহর সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। এই জন্যই আমরা ধর্মকে বিভেদ করে, ধর্মকে চিন্তা করে মানুষকে মূল্যায়ন করবো না। আজকে একটা কথা এখানে বলছেন, অসুখ দাদা বলছেন এবং অনেকে বলেন। আমি গতকাল লন্ডনের যে জাসাসের প্রতিষ্ঠাতায় আমরা একজন ছিলাম, গতকাল জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, লন্ডন টেলিভিশনের একটা সাক্ষাৎকার আমরা নিয়েছিল। সেখানে বলেছি আমি যে এই যে মবক্রেসি যে কালচারটা গড়ে উঠছে, শান্তি একটা কালচার বলা না, মবক্রেসি অর্থাৎ মাজার ভাঙতে হবে। একদল তৌহিদি জনতা উচ্ছৃঙ্খল হয়ে মাজার ভাঙা শুরু করলেন। একদল তৌহিদি জনতার নামে কবর থেকে লাশ তুলে পোড়ানোর চেষ্টা করলেন। গাছের সাথে বেঁধে একটা ছেলেকে পুড়িয়ে মারলেন আপনারা। এই যে ভাঙচুর, আগুন জ্বালানো, পত্রিকা আগুন জ্বালানো, এগুলো মবক্রেসি। এইগুলোকে একটা আইনের ঊর্ধ্বে আনা, এরা আইনকে মানতে চায় না। কিন্তু আজকে আমরা যে 24-এর গণ আন্দোলন, গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানের টার্গেটটা কি ছিল? একটা সহনীয় সমাজ ব্যবস্থা থাকবে, বৈষম্যহীন সমাজ থাকবে, এবং সেই সমাজে আমরা সবাই যেন নাগরিক অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি। নাগরিক হিসেবে আমার যে অধিকার, এই অধিকার আমার প্রতিষ্ঠা থাকতে হবে। সম্পাদক সাহেব ভালো বলছেন যে মত ভিন্ন থাকতেই পারে, প্রত্যেক পরিবারে ভিন্ন মত আছে, মানুষ বিভিন্ন মতের চিন্তা ভাবনা থাকবে, এবং এই চিন্তা ভাবনা থেকে মানুষ কিন্তু সমাজ গড়ে তোলে, এবং সমাজের মধ্যে একটা ঐক্যবদ্ধতা থাকে। সেটা কি? যে আমরা সমাজবদ্ধ হবে, খারাপ জিনিসটা আমরা বর্জন করবো, ভালো জিনিসটা গ্রহণ করবো। এই সমাজের বিষয়টাকে মানুষ কিন্তু সমাজবদ্ধ হয়ে যায়, যেখানে মানুষকে কালচার বলা হয়, সভ্য বলা হয়। মানুষ কেন সভ্য? এটি মূল কারণ হল মানুষের সভ্যতা। একটা সমাজবদ্ধ জীব হিসাবে
আশরাফুল মখলুকাত সকল ধর্ম, সকল বর্ণ, সকল মানুষকে একত্রিত করে চিন্তা ভাবনা করে এগিয়ে যাওয়া হলো, সফল এগিয়ে যাওয়া হলো মানুষের একটা নৈতিক দায়িত্ব। আজকে আমাদের বাংলাদেশে এই যে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে কিছু মব কালচার যেটা বলা হয় বা উশৃঙ্খলতা বলা হয়, খুব দুঃখজনক। এটাকে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য কি করতে হবে? আপনাকে পরিবেশকে সুন্দর করতে হবে, সবাইকে কিছু কিছু বিষয় ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ইস্যুতে বিভাজন থাকবে না, বিভাজন তো অন্য জিনিস, কিন্তু জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে। আমরা এই সকল জাতীয় ইস্যুতে যদি ঐক্যবদ্ধ হই, দেশটা এগিয়ে যাবে। আর যদি না হই, আমরা কিন্তু দেশটাকে পিছনে দিয়ে ছেড়ে নিয়ে যাবো। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের চিন্তা ভাবনার দৃষ্টিভঙ্গি ছিল একটা, ওই যে কথা দাদা বলছেন রেইনবো স্টেট। সেটা কি? সকল ধর্ম, সকল বর্ণ, সকল স্তরের মানুষকে একত্রিত করছেন জিয়া রহমান সাহেব। উনি বললেন যে হ্যাঁ আমি বাঙালি, কিন্তু আমি বাংলাদেশি বাঙালি। উনি চাকমা, বাংলাদেশি চাকমা। উনি হাজং, বাংলাদেশি হাজং। উনি গারো, বাংলাদেশি গারো। এই যে আমাদের মধ্যে যে 41টি নৃতাত্ত্বিক গোষ্ঠী, জনগোষ্ঠী আছে, এই জনগোষ্ঠীর প্রত্যেকেরই অধিকার আছে। আমার যেমন অধিকার বাঙালি হিসেবে আছে, মুক্তিযুদ্ধের আমরা যেমন যুদ্ধ করেছি, ওরাও যুদ্ধ করেছে। আমার যেমন অধিকার আছে দেশের প্রতি, ভালোবাসার প্রতি, মানুষের প্রতি, ওরও তেমনই আছে। আমি যে ভাষায় কথা বলি, যে ভাষায় কবিতা লিখি, যে ভাষায় গান গাই, যে ভাষায় সাহিত্য রচনা করি, ওদের একটা নিজস্ব ভাষা আছে। ওর সাহিত্যকে, ওর ভাষাকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি, আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি, বিভাজন সৃষ্টি হবে, যেটা 52 ভাষা আন্দোলন কিন্তু সৃষ্টি হয়েছিল। পাকিস্তান যদি বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা না দিত, সেই সময় না কি করতো, প্রতিরোধ না করতো, তাহলে হয়তো 52 ভাষা আন্দোলন হতো না। আমরা আমাদের পূর্বসূরীরা 52 ভাষা আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য, মাতৃভাষা প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে। এই রক্ত ইতিহাসটা দেখেন আপনি, এমনি কেউ রক্ত দেয় না। ভাষাকে পৃথিবীর ইতিহাস বিরল ঘটনা। মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আজকে দেখেন আমাদের, যে আমি আবার বলছি যে আমাদের এই যে ভূমি, বভূমি, বদ্বীপ, যেটা আমাদের সম্পাদক সাহেব ভালো বলবেন, বদ্বীপ কি? সমুদ্র পৃষ্ঠে জেগে ওঠা একটা নতুন চর, নতুন বাংলাদেশ, উর্বর ভূমি। 1000 বছর আগে হয়েছে। এখানে আমাদের বসতি স্থাপন হয়েছে কিভাবে আমরা সবাই জানি। এই উর্বর ভূমিতে আমাদের তেল আছে, গ্যাস আছে, খনিজ সম্পদ আছে, অনেক অনেক কিছু আছে, যে জিওলজিক্যাল সার্ভে প্রমাণ করছে, ইন্টারন্যাশনাল জিওলজিক্যাল সার্ভে। এখন আমাদের প্রতি আক্রমণটা কেন? আমাদের এখানে সমুদ্র আছে, 3 দিকে আমাদের ভারত, একদিকে সমুদ্র, আর মায়ানমার একটা কর্নার। এই সমুদ্রের কারণে এখানে বাণিজ্য করতে আসতো বিদেশিরা। এবং তারপরে ধর্ম প্রচারের জন্য হযরত শাহজালাল, শাহ কামাল, শাহ পরান, আমানত শাহ সবাই আসলেন, ইসলাম প্রচার করলেন। এখানে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান 1000 বছর ধরে ঐক্যবদ্ধ আছে। ভারতেও এটা নাই। ভারত যে একটা সেকুলার কান্ট্রি ঘোষণা করে, ভারতের যে অবস্থান, সহাবস্থান নাই। বাংলাদেশের যে সহাবস্থান আমরা ছিল। হিন্দুদের দুর্গা পূজা আমাদের মুসলমান যায়, যে তাদের প্রসাদ খায়। আবার আমাদের ঈদের সময় হিন্দুরা আসে, তাদের সঙ্গে অংশগ্রহণ করে, অর্থাৎ আনন্দকে আমরা ভাগাভাগি করে নেই। আমাদের মধ্যে হৃদয়তা 1000 বছরে, কিন্তু একদিনে হয় না এটা। এই ভ্রাতৃত্ব বন্ধ ধ্বংস করার জন্য একটা চক্রান্ত সবসময় হয়েছে। আমি মনে করি জিয়া রহমান সাহেব যে চিন্তা ভাবনা থেকে একটা রেইনবো স্টেট তৈরি করলেন, যে আমাদের জাতিসত্তার পরিচয় আমরা বাংলাদেশি। এই বাংলাদেশের পরিচয়ের মধ্যে দিয়ে একটা মালা গাঁথলেন। সেই মালার নাম হলো বাংলাদেশি জাতীয়তাবাদের মালা। ঠিক আসার পরে 17 মিনিটের ভাষণ দিলেন, একটা স্টেটমেন্ট, রাষ্ট্রনায়ক ভাষণ দিলেন, যে তার মানুষ। সেখানে কি বললেন? এই যে রেইনবো স্টেটের কথা বলছি, যে পাহাড় সমুদ্রের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, নিরাপত্তা দিতে হবে, উচ্ছৃঙ্খলতা চলবে না, শৃঙ্খলা আনতে হবে, দেশের শৃঙ্খলা। বেগম জিয়া কি বললেন? তাকে জেল খাটানো হলো, তার অত্যাচার করা হলো, ছোট বাচ্চাকে মেরে ফেলা হলো, বড় হাতে তার রহমানের অত্যাচার করা হলো। তারপরে যখন 5ই আগস্টের বিপ্লব হয়ে গেল, আন্দোলন হয়ে গেল, বেগম জিয়া সাক্ষাৎকারে বলেন, ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে হবে, কোনো বৈষম্য থাকবে না, এই দেশ আমার, এই দেশের মানুষ আমার। ভুল ভ্রান্ত হতেই পারে সবারই, কিন্তু ভালোবাসাটা বন্ধনে বেগম খালেদা আহ্বান করলেন। এই কারণে বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসা কি হয়েছে, যে বেগম জিয়া জাতীয় অভিভাবক হয়ে গেছেন দেশে। বিএনপির উঠতে উঠে গেছেন। মানুষের কিছু কর্মকাণ্ড মানুষকে অনেক উপরে তুলে নিয়ে যায়। আজকে আমরা মানবাধিকারের কথা বলি, যারা কাজ করতেছেন তাদেরকে যদি ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ করতে পারি, সাধারণ মানুষের সাথে, দুস্থ অসহায় মানুষের যদি কাছে নিয়ে আমরা আগে যেতে পারি, এটা আল্লাহ পাকও খুশি হন। মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি, ঈশ্বরও খুশি হন।
এই যে আমাদের মানুষের প্রতি মানুষের ভালোবাসার দরকার, আল্লাহ কোথায়? আল্লাহ মানুষের মধ্যে বিরাজ করেন। এটা উনি বলছেন যে লালন সাহেব উপরে আক্রমণ হয়, হাসান রাজার উপর আক্রমণ হয়, জানি সাহেবের উপর আক্রমণ হয়। এটা কিসের আক্রমণ? জাতির উপর আক্রমণ কেন হবে? এগুলো আমার কালচার, হাজার বছরের কাজ, সংস্কৃতি। কোনো আক্রমণ চলবে না, এগুলো বন্ধ করতে হবে আক্রমণ। কারণ যার যার অধিকার সে প্রতিষ্ঠা করবে। হ্যাঁ, হতে পারে সে আল্লাহকে বিশ্বাস নাও করতে পারে, কিন্তু সহাবস্থান থাকতে হবে। তার মতামত সে তার জবাব দিয়ে করবে। কিন্তু আমি আমার কথাটা বুঝাতে পারতেছি না। এই যে কয়েকদিন আগে দেখলাম বাবুদের উপর অত্যাচার করলো, ওরা তো এত লেখাপড়া জানে না, গানের মধ্যে দিয়ে কেউ শয়তান সাজে, কেউ আবার ভালো মানুষ সাজে, কথা বলতেই পারে। কিন্তু আমরা যারা শিক্ষিত, তারা শিক্ষিত, আমরা তো ওদের বুঝাতে পারলাম না। আমাদের উচিত ওদেরকে বোঝানো যে এই জিনিসগুলো বলা যাবে না। এমন কিছু বিষয় আছে যেগুলো বিতর্কের বাইরে রাখতে হবে। ধর্মটাকে বিতর্কের বাইরে রাখতে হবে, ধর্মীয় চিন্তা ভাবনা বিতর্কের বাইরে রাখতে হবে। আজকে আমরা বলছি যে বাঙালি জাতীয়বাদের বিরুদ্ধে আমরা কথা কেন বলি? যে একটা ভাষা ভিত্তিক জাতীয়বাদ হয় না। জাতীয়বাদের মধ্যে কি লাগে? ভাষা লাগে, ইতিহাস লাগে, ঐতিহ্য লাগে। আমাদের এখানে ৭১ যুদ্ধ আসছে, ৫২ ভাষা আন্দোলন আসছে, আর আমাদের ধর্মীয় অনুভূতি আছে, সকল ধর্মের অনুভূতি আছে। যেগুলো নিয়ে একটা জাতীয়বাদ পরিবর্তন লাভ করে এই কৃষ্টি সভ্যতা নিয়ে। একটা ভাষা ভিত্তিক জাতীয়বাদ হয় না। তেমনি আজকে যারা অনেকে বলেন যে মুসলিম জাতীয়তাবাদ, তারা বলেন যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ। একই তো কথা। একটা ভাষা ভিত্তিক জাতীয়বাদ না হতে পারে, একটা ধর্মভিত্তিক জাতীয়বাদ হতে পারে না। অনেকগুলো উপাদান আছে যেগুলো নিয়ে জাতীয়বাদ পরিপূর্ণতা লাভ করে। এই জন্য আমাদের সব মাথায় রাখতে হবে যে আমাদের পরিচয়, আইডেন্টিটি, আমরা বাংলাদেশী। এই সীমারেখার মধ্যে আমরা যারা বসবাস করি, আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা আছে। কেননা এই আমাদের সমুদ্রের পরে মানুষ, আমরা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, শিডর থেকে মোকাবেলা করে আমরা যুদ্ধ করেছি। অনেক বর্গীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পূর্বপুরুষরা, মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, দিল্লির বিরুদ্ধে করেছে, পাকিস্তানের বিরুদ্ধে করেছে, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা ঠিক আছি, এই দেশের যুদ্ধে ঠিক আছি। আমাদের পূর্বপুরুষরা কত বড় অবদান রাখছে, এই জিনিস মাথায় রাখতে হবে। কারণ আমরা যদি অতীত ইতিহাসটাকে আমাদের আজকের প্রজন্ম না আনতে পারি, আমরা ব্যর্থতা পরিচয় দেব। কত গর্বের অতীত আমার, কত অহংকারের অতীত, এই অতীতটাকে বর্তমানের সঙ্গে মিলিয়ে আনতে হবে। এই মেলবন্ধন তৈরি করার জন্য আমাদের যারা আমরা আজকে এখানে সমাজে যারা নেতৃত্ব দিই, তাদের দায়িত্ব হলো অতীত এবং বর্তমানকে মেলবন্ধনে এনে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা। এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। এই জিনিসটা চিন্তা করে আমরা যদি আগামী দিনে আগায় যাই, তাহলে দেখবেন সত্যিকার অর্থে এই যে শহীদদের আত্মদান, যত রক্ত গেল, এই ২৪শে গণ আন্দোলন দেখেন, ১৪০টা বাচ্চা ছেলে, পথ শিশু, এদের হত্যা করা হয়েছে। হ্যাঁ, প্রায় ১৪০০ ছেলে মানুষ মারা গেল। সে ছাত্র জনতা, রিক্সাওয়ালা, রাস্তায় ফেরিওয়ালা, বাচ্চা গেছে, বাচ্চার মা সাথে গেছে, যাও বাবা যাও, ঢাকাচ্ছে, যুদ্ধে যাও। কি যুদ্ধ? অস্ত্র নিরস্ত্র মানুষ গুলির সামনে গিয়ে দাঁড়ালো। কি জন্য? গণতান্ত্রিক অধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য, নাগরিক অধিকারের জন্য, মানুষ প্রতিষ্ঠা করার জন্য এই রক্ত দিচ্ছে। একটা গুলি করে একটা ছেলে মারা যায়, আরেকটা ছেলে সামনে দাঁড়ায়। কিন্তু ওদের ভাষা কিন্তু কত নিষ্ঠুর অবস্থার মধ্যে, কত মানে আমাদের মানুষ কত কি অবস্থা হয়েছে। আমি বললো আমার বন্ধু মানুষ, আমাদের বিএনপি, তার ছেলে ইউনিভার্সিটি যাচ্ছে, অ্যারেস্ট হয়ে গেছে। তার ওয়াইফ তাকে যা বলছে, যাও আগে যাও, আগে যাও, মৃত্যুর জন্য আগে যাও, কোনো সমস্যা, আমি আছি, মা তোমার সঙ্গে আছে। এর কত মা এগিয়ে গেছে রাস্তায়। মারা কি করছে? রাস্তায় খাবার নিয়ে গেছে, বাচ্চাদের দিচ্ছে, স্কুল ছেলে, কলেজের ছেলেদেরকে। ২০-২২ বছর ছেলেরা চোখ হারাই ফেলছে। জীবনে কোনদিন বাংলাদেশ দেখবে না, বাবা মাকেও দেখবে না। তারা বুকের মধ্যে একটা ঝাঁঝরা ঘুরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে প্রতিনিয়ত। এদের কথা কি আমাদের মনে আসে না? আমরা এখন আবার কি আগের মতো অবস্থা চলে যাবো? আসলেন না, আমরা ঐক্যবদ্ধ হই, দেশটাকে সুন্দরভাবে একটু সাজাই। এই রক্তের প্রতিদান আমরা দেই, রক্তের দায় আমাদের সবারই। আমরা যা বেঁচে আছি, সমাজে যা নেতৃত্ব দেই, রাজ্যের যা নেতৃত্ব, তাদের দায়িত্ব হলো এই সমাজকে গড়ে তোলা সুন্দরভাবে। এই জন্য এদের দায় পরিশোধ করার জন্য আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সকল আইনের প্রয়োজনের বিরুদ্ধে, সকল মমক্রেসির বিরুদ্ধে, সকল অন্যায় অভিযোগের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ দেশটা সবারই, কারণ একক না। এই দেশটা সবাই দেশের মালিক। দেশের সমস্ত মানুষকে আজকে তার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানবাধিকার আন্দোলন তখনই সফল হবে যখন দেখবো যে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, যখন দেখবো যে প্রতিটি মানুষ নাগরিক অধিকার থেকে তার নিরাপত্তা পাচ্ছে। একটা পঙ্গু মানুষ, তার সেও নিরাপত্তা পাচ্ছে, মা নিরাপত্তা পাচ্ছে, মেয়েরা নিরাপত্তা পাচ্ছে, আমার বোনরা নিরাপত্তা পাচ্ছে, গার্মেন্টস কর্মীরা নিরাপত্তা পাবে, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, আমরা যারা সমাজে নিরাপদ ভোগ করতে পারি। কারণ আমরা যার যার আইডেন্টিটি থাকবেই, কিন্তু নিরাপদ থাকতে হবে তাকে। এই রাষ্ট্র এই নিরাপত্তার ব্যবস্থা যদি করে, তখনই মানবাধিকার সত্যিকারের অর্থে প্রতিষ্ঠিত হবে।
এই আপনাদের কাছে এই আবেদন রেখে আপনাদের সবাইকে আমি আবার অনুরোধ করবো, আসেন, দেশটা আমাদের সবার, সবাই মিলে আমরা দেশটাকে গড়ে তুলি, সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, আর পিছনে তাকাতে চাই না। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে যদি আমরা এগোতে পারি, তাহলে দেশটা আমরা সত্যি অনেক দূরে এগিয়ে নিতে পারবো। কিন্তু সম্ভাবনার দেশ বাংলাদেশ। মাহাতির মোহাম্মদ 81 সালে জিয়া রহমান সাহেবের সাথে দেখা করছেন, তার বড় মেয়েকে নিয়ে আসছিলেন। তো তখন মাহাতির মোহাম্মদের মালয়েশিয়া কিন্তু খুব বড় রাষ্ট্র ছিল না, তখন তার মূল পেশা ছিল মাছ মারা, সমুদ্রে মাছ মারতো তারা। সেই মাহাতির মোহাম্মদ জিয়া রহমানের কাছে যখন দৃষ্টিভঙ্গি চিন্তা করলেন যে আধুনিক বাংলাদেশ কিভাবে করতে চান আপনি, তো জিয়া রহমান যখন সমস্ত পরিকল্পনা দিলেন, তখন উদ্বুদ্ধ হয়ে গেলেন, ইয়েস, আমি আমার মানুষকে এইভাবে করতে চাই। আমাদের দুর্ভাগ্য, জিয়া রহমানকে হত্যা করা হলো, আর মানুষের মাহাতির ঠিকই মানুষের কোথায় নিয়ে চলে গেছে। একটা জেলের দেশ, যেখানে মাছ চাষ করতো, মাছ আবাদ তুলতো, মাছ ব্যবহার করতো, ব্যবসা করতো, সেই দেশ কোথায় চলে গেছে। আমরা সেখানে চাকরি করতে চাই, অথচ আমাদের জাতীয়তাবাদী নেতাগুলোকে হত্যা করা হয়, স্বপ্নের মানুষগুলোকে হত্যা করা হয়। আজকে তাই তারেক রহমান ঠিকই বলেছেন, মার্টিন লুথার কিং বলছিলেন যে বন্য বৈষম্যের বিরুদ্ধে, যে আই হ্যাভ ড্রিম, আমার স্বপ্ন আছে, স্বপ্নটা কি বন্য বৈষম্যের পৃথিবী করে তুলতে চায়। আর তারেক রহমান বলছে আই হ্যাভ এ প্ল্যান, আমার পরিকল্পনা আছে। পরিকল্পনা কি? বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, নিরাপদ দিতে হবে বাংলাদেশকে, এবং আগামী দিনে সত্যিকার অর্থে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রত্যয় ঘোষণা করতে হবে সবাইকে। এই জন্য সবাইকে স্বশিক্ষিত হতে হবে। প্ল্যানটা কি? আমাদের ছেলেরা বিদেশ যায়, ভাষা জানে না, সৌদি আরবে পাঠান, ভাষা জানে না, আজকে মালয়েশিয়া যায়, ভাষা জানে না, আমেরিকা যায়, ইংলিশ জানে না, কি করতে হবে? ভাষা শিখতে হবে, সেখানে ট্রেনিং দিয়ে পাঠান আপনি। চায়নায় রেভলিউশন হওয়ার পর, বিপ্লব হওয়ার পর, কালচারাল বিপ্লব হওয়ার পর 20 বছর বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, শুধু টেকনিক্যাল কলেজ করছে, টেকনোলজিক্যাল শিক্ষা দিচ্ছে। আমরা কিন্তু টেকনোলজি শিক্ষা এমএ পাস, বিএ পাস, পিএইচডি করে বসে আছে সবাই, কিন্তু আমরা সত্যিকার অর্থে মানুষের কারিগর না। আমাদেরকে টেকনোলজিক্যাল শিক্ষা দিতে হবে। এবং দেখবেন যে আমরা চায়না আছে কোথায় গেছে, 90 বছর বয়সের মানুষের বসে বসে কিন্তু তারা বড় বড় ইলেকট্রনিক কাজ করে, আমরা কিন্তু করতে পারি না। এই জন্য আমাদের টেকনোলজিক্যাল শিক্ষাটা খুব জরুরি। এটা যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন সারা পৃথিবী আমাদের দিকে যাচ্ছে। আমি আমেরিকায় যা ঘুরে দেখলাম, প্রচুর ছেলেমেলে, বাংলাদেশের ছেলেরা, আমেরিকার ওরাও বলে যে বাংলাদেশের ছেলেরা খুব ভালো ছেলে, ক্রিয়েটিভ ছেলে, এদের ডিভোশন আছে, কাজ করতে চায়। অনেক নাসাতে 6 জন বিজ্ঞানী দেখলাম বাংলাদেশি, 6 জন বিজ্ঞানী বাংলাদেশি নাসার বিজ্ঞানী। হিসাব করেন কি অবস্থায় আমাদের ছেলেরা তো গেছে। আমাদের সন্তানদেরকে যদি আমরা সত্যিভাবে পারমাণবিকভাবে গড়ে তুলতে পারি, আমাদের সন্তানরাও সারা পৃথিবী ডমিনেট করতে পারে এক সময়। এই জন্যই অর্থনৈতিকভাবে আমেরিকা আজকে পাশে, চায়না কোথায় চলে গেছে। 50 বছর আগে চায়না গেছে, আমরা 27 বছর আগে 78 সালে, তখন একটা চিলড্রেন প্যারেন্টস ছিল, 50,000 ছেলে মেয়েদের ট্রেনিং দিত রেগুলার, প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 7টা পর্যন্ত। এই তখন তো ড্রোন আমরা দেখতাম না, ড্রোন বানাচ্ছে, কম্পিউটার বানাচ্ছে, 7-8 কথা বলছি, এগুলো বানাচ্ছে, মানে তৈরি করে দিচ্ছে। আমরা জিজ্ঞাসা কি করবো তোমরা এগুলো ট্রেনিং দিয়ে? তো 50 বছর পর সারা পৃথিবীকে আমরা ডমিনেট করবো অর্থনৈতিকভাবে। আজকে চায়না দেখেন অর্থনৈতিকভাবে সারা পৃথিবী ডমিনেট করছে। টার্গেট থাকতে হবে, ভিশন থাকতে হবে, ভিশনারি থিঙ্কিং থাকতে হবে। এগুলো যদি আমরা করতে পারি, দেখবেন আমরাও কিন্তু একসময় এই বাংলাদেশের এই মানুষগুলোকে নিয়ে অনেক দূর যেতে পারি। এটা শুধু স্বপ্ন নয়, এটা পরিকল্পনা করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। সেটাই তারেক রহমান বলেছিলেন। তো সবাইকে আগামী দিনে সেই প্রত্যাশা রেখে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।